প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় চুল পড়া। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার জাহেদ পারভেজ 1969 সালের এপ্রিল মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1994 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর DDV MPH ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের চর্ম ও যৌন রোগ বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, চুল পড়া আমরা অনেকের ক্ষেত্রে আসলে দেখি যে বিভিন্ন বয়সে নারী পুরুষ সবার ক্ষেত্রেই এই চুল পড়াটি একটি সমস্যা আকারে দেখা দিচ্ছে, বিশেষ করে বর্তমান প্রেক্ষাপটে। আমি যদি একেবারে আসলে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে একটু জেনে নিতে চাই, সেটি হচ্ছে এই যে চুল পড়ছে এটি কি আসলে স্বাভাবিকভাবে পড়ছে নাকি এই চুল পড়াটিকে সমস্যা হিসেবে গণ্য করা হবে, সেটি কখন? চুল পড়ছে আমার টাক হয়ে যাবে কি না, এই জিনিসটা সবার প্রথম বোঝা যাবে কারো যদি 100 বা 150 বেশি চুল পড়ে। কখন উনি বুঝতে পারবেন? খুব সহজেই বুঝতে পারবেন শাওয়ার নেওয়ার সময় ওনার যদি মনে হয় যে পানি যখন মাথায় দেয়া হয় স্ক্যাল্পের সামান্য অংশ দেখা যাচ্ছে, একটা চামড়ার মতো দেখা যাচ্ছে, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। আরেকটা বলি আমরা পুল টেস্ট, যে এক গোছা 20টা বা 25টা চুল ধরে আমরা টান দিলাম, একটু মাঝারি জোরে টান দেওয়ার পরেও যদি 10টার বা তার বেশি চুল চলে আসে, বুঝতে হবে ওনার চুলের গোড়ার সমস্যা হচ্ছে বা কোনো ডিজিজ হয়েছে যেই কারণে চুলটা সহজে চলে আসছে। এই যে চুল পড়া সমস্যা রয়েছে যাদের, কি কি কারণে হচ্ছে এই সমস্যা? আমাদের দেশের পার্সপেক্টিভে সেটা হচ্ছে যে অ্যানিমিয়া, অর্থাৎ রক্তশূন্যতা। আপনি জানেন আমরা আজকাল ডায়েট করি, জিম করি, জিমের পাউডার খাই, অথচ বডির রক্তের জন্য যেটা প্রয়োজন সেটাই অনেকে খাচ্ছেন না। এটা অ্যাফ্লুয়েন্ট সোসাইটি যারা আছে, যে অতি ধনী যারা, তারা ডায়েট করতে যেয়ে দেখা যাচ্ছে অ্যানিমিয়া হয়ে যাচ্ছে, কারো ঔষধের কারণে, রোগের কারণে হচ্ছে। আর সুবিধাবঞ্চিত শ্রেণী যারা, তারা হয়তো প্রপার খাবার না খেয়ে হিমোগ্লোবিনটা কমে যাচ্ছে। তো এই হিমোগ্লোবিন বাড়ানোর জন্য সবসময় স্বাভাবিক খাবারের পাশাপাশি শাক সবজি, ফল, দেশি ফল, সময়ের ফলটা খাওয়া যেতে পারে, এবং সম্ভব হলে একটা করে ডিম। আপনি জানেন আমাদের পার্শ্ববর্তী দেশে এখন ক্যাম্পেইনই চলছে যে দিনে একটা ডিম খাও, সেটাই কিন্তু রক্তের ঘাটতি অনেকটা পুষিয়ে ফেলবে, পাশাপাশি চুল পড়াও অবভিয়াসলি কমে আসবে। এছাড়া আরও কোনো ডিজিজ প্রসেস যদি থাকে, যেমন প্রেগনেন্সি, এটা ডিজিজ বলবো না, প্রেগনেন্সিতে আপনার হিউজ হেয়ার ফল হবে, প্রেগনেন্সির শেষের দিকে চুল পড়াটা একেবারেই কমে যাবে, চুল গজাবে, এবং ডেলিভারির পর ইউজুয়ালি আপনার মায়ের বাচ্চার বয়স যখন 4 থেকে 6 মাস, তখন হিউজ হেয়ার ফল হয়। এটা আসলে স্ট্রেস রিলেটেড, টেলোজেন ইফ্লাভিয়াম বলি, অর্থাৎ একটা মায়ের ডেলিভারি করতে যেই শক্তির প্রয়োজন, বডি থেকে যেই এনার্জি, যেই পেইন উনি সহ্য করেন, এই স্ট্রেসে এটা হয়। কোভিডের কারণে বা ক্রনিক কোনো ডিজিজের কারণে, যে দীর্ঘদিন ধরে ওনার ক্রনিক লিভার ডিজিজ হচ্ছে, ডায়াবেটিস আছে আনকন্ট্রোল, থাইরয়েড হরমোনের সমস্যা আছে, সেটা থাইরয়েড হরমোন বেড়ে গেলেও হতে পারে, আবার কমে গেলেও হতে পারে, ইন্টারনাল কোনো টিউমার আছে, পিরিয়ড রেগুলার হচ্ছে না, পলিসিস্টিক ওভারি, আমাদের দেশে এই ফাস্টফুড কালচারের যুগে খুব বেশি মেয়েদের মধ্যে দেখা যাচ্ছে সিস্টিক ওভারি, যেটা ওইটার যেই ড্রাগ খান সেটার জন্য কিন্তু আপনার হেয়ার ফল হতে পারে। কিছু কিছু প্রেশারের ওষুধ যেগুলায় ডায়োরেটিক্স, অর্থাৎ প্রেশারটা কমাবে, পাশাপাশি মিকচুরেশন, পেশাবটা আবার বাড়িয়ে দেয়, সেই ধরনের ডায়োরেটিক্স ওষুধেও আমরা হেয়ার ফলটা পাই। বয়সের ক্ষেত্রে কোনো আসলে ভাগ রয়েছে কিনা এই যে চুল পড়া সমস্যার? চুল পড়া যদি আমরা বলি, একটা ডিফিউজ হেয়ার লস, যেটা বললাম যে অ্যানিমিয়ার কারণে হতে পারে, ভিটামিন ডির অভাবে হতে পারে, বি কমপ্লেক্সের অভাবে হতে পারে, খাদ্যাভ্যাস, লাইফস্টাইলের কারণে হতে পারে। আর কিছু কিছু চুল পড়া আছে টাইপ, যেমন প্যাটার্ন বার্নেস, যেটা আমরা সবচেয়ে বেশি আমাদের ক্লিনিকগুলায় পাই। মেল প্যাটার্ন বার্নেস বা ফিমেল প্যাটার্ন বার্নেস, দুইটাকে একসাথে মিলিয়ে আমরা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা বংশগত চুল পড়া বলি। বংশগত চুল পড়া একটা নির্দিষ্ট প্যাটার্নে পড়ে, যেমন মাথার দুই পাশ থেকে চুল কমে যাবে, এবং এটা যদি আমরা বলি যে চাঁদি বা তালু,
তালুতেও চুল ধীরে ধীরে পাতলা হয়ে যাবে। এটাই জেনেটিক একটা ইনফ্লুয়েন্স থাকে, যার কারণে পড়ে থাকে। এখন জেনেটিক ইনফ্লুয়েন্স মানে অনেকে এসে বলে যে ডক্টর আমার তো বাবা চাচা মামা কারোই টাক নেই, আপনি কেন বলছেন আমাকে এটা অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া? অর্থাৎ পূর্বপুরুষ কারো না কারো কয়েক জেনারেশন আগেরও থাকতে পারে, সেটা উনি ইনহেরিট করতে পারে, অথবা ওনার 2-3 জেনারেশন আগে কারো ছিল, ওনার সন্তানের হতে পারে আবার নাও হতে পারে, এটা আগে থেকে বলা মুশকিল। তবে মেইনলি যেই ঘটনাটা ঘটে, টেস্টোস্টেরন হরমোন মেল ফিমেল উভয়েরই আছে, যেইটা কনভার্সন কখনো কখনো বেশি হয়ে ডিএসটি নামে একটা হরমোন তৈরি হয়। এই অতিরিক্ত হরমোনটাই বংশগত চুল পড়ার জন্য দায়ী। সেটার জন্য বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, খাওয়ার ঔষধ, লাগানোর ঔষধ এবং কিছু প্রসিডিউর, যেমন প্ল্যাটিলেট রিচ প্লাজমা খুব জনপ্রিয় একটা পদ্ধতি, আপনি জানেন, গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট, শুধু গ্রোথ ফ্যাক্টর, তারপর স্টেরয়েড হেয়ার লিফটিং, এই ধরনের কিছু পদ্ধতি যেগুলো সম্পূর্ণ নিরাপদ, সেগুলোর মাধ্যমে অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া শুরু হলেও ওটা আমরা বিলম্বিত করতে পারি। আর যদি চান যে টোটালি আমি বন্ধ করে ফেলবো, সেই ক্ষেত্রে অ্যাবসোলুট ট্রিটমেন্ট হলো চুল প্রতিস্থাপন বা হেয়ার ট্রান্সপ্লান্ট। যাদের আসলে চুল পড়ার সমস্যা রয়েছে তারা আসলে বাজার থেকে নানা ধরনের ভিটামিন ক্যাপসুল গ্রহণ করছেন এবং সেই চুল পড়া প্রতিরোধ করবার জন্য, সেই বিষয়গুলো কি আসলে যৌক্তিক কিনা? অনেকে আপনি যেমন বললেন ভিটামিন খাচ্ছেন, এটা ঠিক আছে, খেতে পারে। আবার অনেকে কিন্তু ভিটামিন চুলে লাগাচ্ছে, যেটা জিরো রেজাল্ট, কোনো কাজই করবে না। ভিটামিনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেটা বায়োটিন, একটা রোল উঠেছে যে বায়োটিন খেলে চুল পড়া বন্ধ হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বায়োটিন অবশ্যই নির্দিষ্ট মাত্রায়, আপনার কনফিগারেশন, আপনার মেটাবলিজম রেট, আপনার বডি কতটুকু নিতে পারবে সেটা চিন্তা করে খাওয়া উচিত। এবং কখনোই যাদের ক্রনিক লিভার ডিজিজ আছে, বা আমি বলবো লিভারের বিন্দুমাত্র সমস্যা আছে, ফ্যাটি লিভার আছে, তাদের ক্ষেত্রে বিষ হয়ে দেখা দিবে। এই জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া বায়োটিন বা ভিটামিন ডি দেখা যাচ্ছে 40,000 ইউনিট মাসের পর মাস খেয়ে যাচ্ছেন, এগুলায় কিন্তু বড় ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আরেকটা জিনিস পেশেন্ট বলেন যে ভিটামিন ই খাই, ভিটামিন ই ত্বকের জন্য একটা ভালো কাজ করে, কিন্তু এক্সপেরিয়েন্স এবং রিসার্চ বলে চুলের জন্য এটা বিন্দুমাত্র ভূমিকা রাখেন। যে যাদের আসলে চুল পড়ার সমস্যা রয়েছে, চিকিৎসকের শরণাপন্ন হলেই কি আসলে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা সব ক্ষেত্রে? যেমন বংশগত চুল পড়ায় আমরা বলি যে প্যাটার্ন দেখে আমরা বলে দিই এটা আপনার বংশধারায়, তারপর হিস্ট্রি নেই। যারা পরীক্ষা করতে চান না, আমরা একটা ক্লিনিক্যাল পরীক্ষা করি, ট্রাইকোস্কোপ, একটা ডিভাইস দিয়ে, সেটাই আপনার বোঝা যায়, অনেক জায়গায় অ্যাপারেন্টলি ফাঁকা মনে হচ্ছে, বোঝা যায় ফলিকলটা আমি সহজভাবে বলি, ধান ওঠার পরে একটা গর্ত থাকে, যে সেই গর্তটা আপনার আছে কিনা। স্ক্যাল্পে যদি গর্ত থাকে, আমরা বলি পেশেন্টকে আপনি লাগানোর ওষুধেই চুল গজাবে। আর গর্ত না থাকে বলি এটা অবভিয়াসলি হেয়ার ট্রান্সপ্লান্টে যেতে হবে। আমরা গর্ত তৈরি করব, আমরাই চুল লাগিয়ে দেব। এবং ট্রান্সপ্লান্টের ব্যাপারটাও পেশেন্টকে আমরা ক্লিয়ার করে নিই যে কেউ গেল অল্প চুল পড়ছে, ট্রান্সপ্লান্ট করবেন তা না। আর যেসব ওষুধের চুল গজাবে, যেমন মিনোক্সিডিল, ন্যানোক্সিডিল, প্রোক্যাপিল এবং চুল ধরে রাখার জন্য ফিনেস্টারাইড 1 মিলিগ্রাম, সারা বিশ্বে ইউএস এফডিএ অ্যাপ্রুভ করেছেন, হিউম্যান বডি এটা কনজাম্পশন করতে পারবেন। কতদিন? আপনি কি লাইফ টাইম খাবেন? না, সেখানেই আসে চিকিৎসকের পরামর্শ। চুল পড়ার সমস্যায় অনেকেই চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না, সেক্ষেত্রে কি আসলে সেটি বাড়তে পারে কিনা? অবশ্যই বাড়তে পারে, বংশগত চুল পড়া হলে বাড়বে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি, কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে একটু টাকের মতো হয়ে স্টপ হয়ে গেল। এটা আগে থেকে ডিটারমাইন করা বা প্রেডিক্ট করা কোনো ডক্টরের পক্ষে সম্ভব না। আমরা বলি যে আপনি যেহেতু সমস্যা আছে, একটা টাচে থেকেন, 2 মাস 3 মাস পর পর যদি চুল পড়া বাড়ে যোগাযোগ করবেন। চুল পড়া প্রতিরোধে ঘরোয়া নানা ধরনের প্রযুক্তি কিন্তু আমাদের বাংলাদেশে অনেকেই ব্যবহার করছেন। সেটি আসলে একেবারে তেল থেকে শুরু করে নানা ধরনের ঘরোয়া বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে, সেগুলো কি আসলে চুল পড়া প্রতিরোধে কাজে আসে কিনা? যেমন একটা ক্রনিক অসুখের পর কেউ জন্ডিসে ভুগলো, টাইফয়েডের জন্য অনেক ধরনের ইনজেকশন ওষুধ খেলো, তার এক ধরনের চুল পড়ে, সেসব ক্ষেত্রে ঘরোয়া পদ্ধতি কিছুটা কাজ করবে, কিন্তু জেনেটিক হলে কোনো কাজ করবে না। আরেকটা জিনিস যেটা বেশিরভাগই আমি দেখি অনলাইনে, হাতে বানানো একদম পারফেক্ট একটা ওয়েল, হাতে বানানো তেল কিভাবে পারফেক্ট হবে? অর্থাৎ আমরা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, 100 বছর আগে ফিরে যাচ্ছি, যে নারিকেল থেকে নিয়ে তেল বানিয়ে সেটা মাখছি, কিন্তু এইটার যে সাইড ইফেক্ট আছে, নারিকেলের তেলেরও যে সাইড ইফেক্ট আছে, সেটা তো ব্যালেন্স হচ্ছে না। এর চেয়ে কোনো বড় কোম্পানির নারিকেল তেল ইউজ করা অনেক ভালো। এবং চুল গজানোর ব্যাপারে আসলে তেলের কোনো ভূমিকা নেই। একটা শাইনি একটা ক্রিম লাগাচ্ছে, আমরা একটু ফেয়ার দেখাচ্ছে,
চুলটাকে একটু সফট রাখছে, নরম রাখছে, সেই ক্ষেত্রে হয়তো চুল পড়া কমাতে পারে, কিন্তু রিগ্রোথের ক্ষেত্রে 100% কোনো ভূমিকা নেই। কেউ কেউ বলে বিভিন্ন ধরনের তেল, ক্যাস্টর অয়েল, অলিভ অয়েল, তারপর রোজমেরি অয়েল, এগুলো ব্যবহার করলে চুল গজায়, সেটা সামান্য গোড়া আসতে পারে। অ্যাকচুয়ালি তেলটা বন্ধ করে দিলে কিছুদিনের মধ্যেই সেটা চলে যায়। সেক্ষেত্রে চুল পড়ার ক্ষেত্রে পিআরপি থেরাপি যেটি জনপ্রিয় অত্যন্ত, সেটি সম্পর্কে একটু আপনার কাছ থেকে জানতে চাই। পিআরপি থেরাপিটা হচ্ছে প্ল্যাটিলেট রিচ প্লাজমা। প্লাজমায় তো প্ল্যাটিলেট থাকবে। আমরা পেশেন্টের ব্লাড নিই, একটা বিশেষ মেশিনে বিশেষ মাত্রায় ঘোরার ফলে টেস্ট টিউবের উপরের দিকে ইয়েলো কালারের একটা পদার্থ জমে, লিকুইড, যেটাকে আমরা বলছি যে প্লাজমা, কিন্তু অনুচক্রিকা সেলটা সেটাই বেশি থাকে। সেইটা আমরা মাথার ত্বকে বিশেষ বিশেষ জায়গায় দেই। এইটা রিগ্রোথ করে এবং চুল পড়াটা একেবারেই কমিয়ে দেয়। কিভাবে? ধরেন আমার হাত আমি কেটে ফেললাম, আমি গরিব মানুষ, ভালো কোনো দামি অ্যান্টিবায়োটিক খেলাম না, তারপরেও আল্লাহর রহমতে দেখা যায় এটা হিল হয়ে যাচ্ছে। এটা মানুষের শরীরের আল্লাহ প্রদত্ত একটা নর্মাল পদ্ধতি, যেটা হিলিং হয়ে যাবে। হিলিংয়ের পিছনে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাকে আমরা বলছি প্ল্যাটিলেট বা অনুচক্রিকাম, এবং সেইটা গ্রোথ ফ্যাক্টর বলে একটা জিনিস আমার আপনার রক্তে কন্টিনিউয়াস রিলিজ হচ্ছে, যেটার কাজ নতুন সেল তৈরিতে, হেয়ারের সেল তৈরিতে কাজ করা। যেমন আমরা আজকাল নন হিলিং আলসার, যে ঘা ভালো হচ্ছে না অনেক অ্যান্টিবায়োটিক খেলে, আমরা কয়েকটা সেশন পিআরপি দিয়ে কিন্তু এটা ভালো করে ফেলতে পারছি উইদাউট গিভিং এনি মেডিসিন। তো ত্বকে যখন দিই, এই মুহূর্তে যদি আমার ত্বকের যে পরিমাণ গ্রোথ ফ্যাক্টর রিলিজ হচ্ছে, যদি চিন্তা করি যে এটা একটা শীতকালের নদীর মতো কম, পিআরপি দেওয়ার পর এটা বানের মতো, বর্ষাকালের নদীর মতো হবে। এই অতিরিক্ত গ্রোথ ফ্যাক্টরটা আপনার এক্সিস্টিং চুলকে থিক করবে, শাইনি করবে, হেয়ার ফলটা কমিয়ে দিবে, পাশাপাশি যেইখানে যেখানে ফলিকল আছে, আগেই বলেছিলাম, সেইখানে রিগ্রোথে হেল্প করবে। তবে পিআরপির সাথে যাদের বেশি চুল পড়ে, আমরা ইন কম্বিনেশন মিনোক্সিডিল বা ন্যানোক্সিডিল স্প্রে দিই এবং খাওয়ার একটা ওষুধ দিয়ে থাকি। নিশ্চয়ই অনেকের ক্ষেত্রে আসলে আমরা এমনটি দেখি যে 2 সাইকেল কিংবা 3 সাইকেল পিআরপি থেরাপি গ্রহণ করছেন, আবার সেটি আসলে অনেকের ক্ষেত্রেই বাড়তে পারে। কেন আসলে হচ্ছে এই তারতম্য? মানুষের চুলের গোড়ার একটা নির্দিষ্ট বয়স আছে। আমাদের বাংলাদেশি মানুষের আয়ু যেমন 72 বছর অ্যাভারেজ ধরে, চুলের একটা অ্যাভারেজ আয়ু হচ্ছে গোড়ার 3.5 থেকে 4 বছর। তো এই মুহূর্তে আমাদের মাথায় বিভিন্ন বয়সী গোড়া আছে, 1, 1.5, 2, 2.5, 3, যেগুলো 3 বছর বয়সী। পিআরপির শুরুতে বা মিনোক্সিডিল বা এই ধরনের ওষুধের শুরুতে একটু দুর্বল বয়স্ক গোড়া যারা মরে যাবে, পড়ে যাবে, তাদেরকে একটু আগে ফেলে দেয়। উদ্দেশ্য ওইখানে রিগ্রোথটা করা। এই রিগ্রোথের সময় যখন প্রথম 1 মাসে হিউজ হেয়ার ফল হয়, মানুষ তখন ভয় পেয়ে যায়। এটা আমাদের সবারই জানতে হবে। ওই সবগুলা জায়গায় আবার রিগ্রোথটা হয়। নিশ্চয়ই। পিআরপি থেরাপি এটি ছাড়া আসলে আর কি পদ্ধতি রয়েছে? গ্রোথ ফ্যাক্টর কনসেন্ট্রেট, এইটাও হিউম্যান ব্লাড নিয়ে সেন্ট্রিফিউজ করে করা হয়। এটার জন্য টেস্ট টিউব আলাদা ইউজ হয়, এবং কিছু কিছু টেস্ট টিউবে আপনি বায়োটিন এবং গ্রোথ ফ্যাক্টর দেওয়া থাকে। এছাড়া স্টেম সেল, ল্যাবরেটরি কালচার কিছু স্টেম সেল, আপনি জানেন স্টেম সেল হচ্ছে সব সেলের জনক। যেখানে যেখানে চুল নেই, ফলিকেলও প্রায় বুঝে গেছে, সেইখানে স্টিম সেলটা আমরা মেজোথেরাপি বলি। অর্থাৎ একটা গান দিয়ে, মেজো গান দিয়ে অথবা মাইক্রো নিডিল দিয়ে মাইক্রো ইনজুরি করে স্ক্যাল্পের ভিতর ঢুকিয়ে দিই। তো 2-3টা সেশনের পর সেখানেও রিগ্রোথটা হয়। আর সর্বোপরি হেয়ার ট্রান্সপ্লান্ট তো আছে। হেয়ার ট্রান্সপ্লান্টের ব্যাপারে আমরা আপনার কাছ থেকে জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, চুল পড়া নিয়ে। অনুষ্ঠানের এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। চুলের যত্নে চুল ভালো রাখতে গেলে কি ধরনের খাবারে আমাদেরকে অভ্যস্ত হতে হবে, চলুন জেনে নেওয়া যাক। প্রথমেই খেয়াল রাখতে হবে যে আসলে আমাদের খাদ্যাভ্যাসের পাশাপাশি আমাদের লাইফস্টাইল কিন্তু মেনটেন করা খুব জরুরি। কারণ যাদের চুল ঝরে যায় বা পড়ে যায়, পাতলা হয়ে যাচ্ছে, তার পেছনের উৎসটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ যে কোনো ধরনের সমস্যারই কিন্তু উৎস যদি আমরা না জানতে পারি, তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান করাটা সম্ভব হয়ে ওঠে না। চুল পড়ার কিন্তু অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণটা হচ্ছে গিয়ে পেটের যে কোনো সমস্যা। কারণ আমরা যদি পেটে গলযোগ থাকে বা পেটের যদি কনস্টিপেশনের প্রবলেম থাকে, ডায়রিয়ার প্রবলেম থাকে, হজমের সমস্যা থাকে, পেট ফাঁপা বা গ্যাস্ট্রিকের প্রবলেম থাকে, সেখান থেকে কিন্তু চুল ঝরে যেতে পারে।
অন্যথায় আরেকটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে ঘুম। অনেকে পর্যাপ্ত ঘুম হচ্ছে না বা স্ট্রেস লাইফ লিড করেন, সে কারণেও কিন্তু হচ্ছে গিয়ে চুল পড়ে যেতে পারে। কারণ হচ্ছে গিয়ে এখনকার লাইফস্টাইলে দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু লেট নাইটে ঘুমায়, যে কোনো কারণেই হোক, সেই রাত জাগাটা এবং পরবর্তী দিনে দেরি করে ঘুম থেকে ওঠা, এটার সাথে কিন্তু আমাদের শরীরের মেটাবলিজম এবং পুষ্টির একটা সম্পর্ক আছে। সো আমরা যদি এই ধরনের লাইফস্টাইল মেনটেন করে থাকি এবং স্ট্রেসের মধ্যে থাকি, সে কারণে কিন্তু চুল ঝরে যেতে পারে। অনেকেই হচ্ছে গিয়ে যে পরিষ্কার পরিচ্ছন্নতার কারণেও কিন্তু চুল পড়ে যেতে পারে, মাথায় খুশকি বা মাথার যে কোনো ধরনের সমস্যার কারণেও কিন্তু স্ক্যাল্পের প্রবলেমের কারণে চুল ঝরে যেতে পারে। তো যাদের প্রবলেমগুলো আছে তারা আপনারা আসলে খেয়াল করবেন যে আসলে কোন কারণে আপনার চুলগুলো পড়ছে। এর পাশাপাশি আসলে ফুটটা কেমন হওয়া উচিত এটা জরুরি, কারণ চুল কিন্তু শরীরের ভিতর থেকে, স্ক্যাল্পের ভিতর থেকে গজায় এবং এই চুলের পুষ্টিটা কিন্তু আমাদের শরীর থেকেই আসে। তাই সুন্দর চুল উঠতে গেলে এবং চুল গজাতে গেলে অবশ্যই খাবার দাবারের একটা ভূমিকা আছে। যারা স্ট্রেসে থাকেন বা যে ধরনের সমস্যাগুলোর কথা বলছি, এই কারণগুলোর কারণে আমাদের শরীরে কিন্তু টক্সিসিটি তৈরি হয় এবং এই টক্সিনগুলো কিন্তু আমাদের শরীরে রয়ে যায়। তাই চুল গজাতে হলে আপনাকে কিন্তু এই টক্সিনগুলো বের করে দিতে হবে। তার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে, কারণ পানি হচ্ছে ন্যাচারাল ডিটক্সিফায়ার করে আমাদের বডিকে। এবং এই পানির মধ্যে আপনি দরকার হলে একটু আমরা বলি যে লেবু দিয়ে নিতে পারেন, মাল্টা দিয়ে নিতে পারেন, পুদিনা পাতা দিয়ে, আদা দিয়ে যদি দেন, সারাদিন যদি এই পানিগুলো আপনি খেতে থাকেন তাহলে কিন্তু ডিটক্সিফাইড হয়ে যায় বডি। এবং পাশাপাশি আপনি যেটা করতে পারেন যে খাবারের মেনুতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট টাইপ খাবারগুলো খাওয়া উচিত, কারণ আমরা রান্না বান্না করে যে খাবারগুলো খাই সেখান থেকে সঠিক পরিমাণে পুষ্টি আমাদের বডিতে আসে কিনা সেটা কিন্তু একটা সন্দেহ রয়েই যায়, পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাচ্ছি কিনা। কিন্তু আমরা যদি কাঁচা ফলমূল এবং শাকসবজি খাই সেখান থেকে কিন্তু যতটুকু আমার পুষ্টি পাওয়া দরকার ততটুকুই আমরা পাচ্ছি। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন কালারের সবজি এবং ফল কিন্তু আমাদের খাওয়া দরকার। নর্মালি আমরা যখন বাজার করি তখন কিন্তু সবুজ রঙের ফল এবং শাকসবজি আমরা বেশি কিনি, কিন্তু আমাদের আশেপাশে কিন্তু অনেক কালারের সমারোহ আছে, যেমন কমলা বা হলুদ রঙের যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে, যেটা আমাদের স্ক্যাল্প বা যে স্কিনটা আছে সেটা সুস্থতার জন্য দরকার হয়। এর পাশাপাশি লাল রঙের সবজি আছে, ফল আছে, যেগুলো হচ্ছে আমাদের আয়রন জাতীয় খাবারের ঘাটতি পূরণ করে। এবং আছে সাদা রঙের সবজি এবং ফল, যেটা আমাদের কোলেস্টেরল লেভেল কমায়। এই সবগুলো কালারই কিন্তু আসলে যেটা বলছি, কোলেস্টেরলের কারণেও কিন্তু, হাই কোলেস্টেরলের কারণে আমাদের চুল পড়ে যেতে পারে। আয়রন যাদের অভাব থাকে, এনিমিয়া থাকে, তাদেরও কিন্তু চুল পড়ে যেতে পারে। তাই এই যদি রঙিন কালারের সবজি এবং ফলগুলো প্রতিদিন আমরা 5টা কালারের অন্তত খেতে পারি, তাহলে কিন্তু চুল পড়া থেকে আমাদের রেহাই পেতে পারি। এবং চুল গজানোর ক্ষেত্রে আরেকটা খেয়াল করতে হবে যে আমরা বায়োটিন যে সমৃদ্ধ যে খাবারটা আছে সেটা আমরা অবশ্যই খাবো, সেটা হচ্ছে গিয়ে ডিম। প্রতিদিন অবশ্যই 2টো ডিম আপনি কমপক্ষে খেতে পারেন, কারণ একটা মাঝারি সাইজের ডিম থেকে 60 কিলো ক্যালোরি আসে, যেটা খুব সহজেই আপনার শরীরের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রোটিনের সাপ্লাই দিতে পারে এবং হচ্ছে গিয়ে আপনার শরীরে যে বায়োটিন দরকার হয় সেটারও কিন্তু সাপ্লাই দিবে। এই পাশাপাশি খেয়াল রাখতে হবে যে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে কিনা, কারণ খাবার দাবার আপনি যতই খান না কেন, আপনি যদি স্ট্রেস রিলিফ না করেন তাহলে কিন্তু এই চুল পড়াটাকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। তাই খাবার দাবার, পর্যাপ্ত পরিমাণ খাবার, পর্যাপ্ত ঘুম এবং পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, এভাবে যদি আপনার লাইফস্টাইলটা মেনটেন করতে পারেন এবং স্ট্রেস রিলিফ করতে পারেন, তাহলে কিন্তু সুন্দর ঝকঝকে চুলের অধিকারী হয়ে উঠবেন আপনি। হেয়ার ট্রান্সপ্লান্ট, সেটি আসলে বর্তমান প্রেক্ষাপটে অনেকটাই জনপ্রিয়। কেন এই জনপ্রিয়তা রয়েছে এবং এর ফলে আসলে কি সুফল ভোগ করছে রোগীরা? কেন এই জনপ্রিয়তা রয়েছে সেটা বলবো, পৃথিবীতে সবচেয়ে কম পয়সায় আমাদের দেশে হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায় এবং এইটা কম বেশি একটা স্থায়ী পদ্ধতি। কম বেশি বলছি যে আমাদের যে এইজ, সেই এইজ থেকে কোনো একটা পেশেন্ট 20-25 বছর, তার যদি 30 ইয়ার্সও চুল থেকে যায় সেটা আমি লাইফ টাইমই বলবো। এই জন্য এটা খুবই স্বল্প খরচে একটা স্থায়ী সমাধান, এই কারণেই জনপ্রিয়। এবং পদ্ধতি বলতে সমস্ত পৃথিবীতে আসলে 4টা পদ্ধতি রয়েছে। একটা হচ্ছে স্ট্রিপ মেথড, সৃষ্টির একেবারে আদি থেকেই এই মেথড ট্রাই করা হয়েছিল। পরবর্তীতে আধুনিক হচ্ছে 1900 সালের পরে দেখা যাচ্ছে মাথার পিছন থেকে এই চামড়াটা অনেকটা ফ্লেক্সিবল, স্ট্রিপ কেটে ওইখান থেকে চুল নিয়ে, যেখানে চুল নাই, লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে বুনে দেয়া। তো এইটাই কিছু সাইড ইফেক্ট থাকে, যেমন আমরা মুসলমান যারা নামাজ পড়ি অনেকেই কমপ্লেন করে যে
এই জায়গাটা রিজিড হয়ে গেছে, আগের মতো সেজদার সময় পেইন করে, এটা এখন অবসোলিউট হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। এরপর আসলো ফলিকুলার ইউনিট এক্সট্রাকশন, বর্তমানে সবচেয়ে জনপ্রিয়। এটার কারণ হচ্ছে কম খরচ, কম সময় লাগে, পরিচর্যার সুবিধা। এটা এই জায়গাটাকে, পিছনের এই জায়গাটাকে আমরা বলি পার্মানেন্ট জোন অফ হেয়ার। ডিএসটি যেই হরমোনটা ব্লক করে চুলের গোড়ার যে রক্তনালী, চুলকে রক্ত দেয়, সেগুলোর ভিতর ঢুকে হার্ট যেমন ব্লক হয় ওইরকম ন্যারো করে ফেলে, যার কারণে চুল নিউট্রিশন না পেয়ে পড়ে যায়। এইখান থেকে গ্রাফট নিয়ে যদি কারো টাকের জায়গায় আমরা লাগাই, রক্তে ডিএসটি ঘোরাঘুরি করবে ঠিকই, কিন্তু যেহেতু এই গোড়াগুলায় আল্লাহ তাআলা ডিএসটি হরমোনের জন্য কোনো রিসেপ্টর বা সেন্সর রাখেননি, একটা টিভি চালাতে সেন্সর না থাকলে রিমোটের কাজ করে না, ওরা চিনতে পারে না, সেই চুলটা স্বাভাবিক চুলের মতো বড় হয়, কাটবেন, শ্যাম্পু করবেন, সবই করা যাবে। আরেকটা হলো লেটেস্ট স্যাফায়ার মেথড, এটা একটু কস্ট বেশি এবং ডিরেক্ট হেয়ার ইমপ্ল্যান্টেশন, যে এক সাইড থেকে গ্রাফট নেওয়া হচ্ছে, আরেক সাইড থেকে রাখা হচ্ছে। আরেকটা জিনিস আমাদের ডক্টরদের মনে রাখতে হবে, গ্রাফট যেটা উঠাই এটা 6 ঘন্টার বেশি পেশেন্টের বডির বাইরে না রাখাটা ভালো, অর্থাৎ আমরা চেষ্টা করি 6-7 ঘন্টার মধ্যে এটা করে ফেলতে, এবং যদি একটু প্রলম্বিত হয় সেই ক্ষেত্রে বিশেষ কোনো সলিউশনে সেটা ডুবিয়ে রাখি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ এনটিভিকে আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।